আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বাংলাদেশের কর বিধি বইয়ের ট্যাক্সেশন ইন বাংলাদেশ এর একক ব্যক্তির কর নির্ধারণ নিয়ে আলোচনা করব। এই একক ব্যক্তির কর নির্ধারণের উপর আজকে আমাদের ক্লাস নাম্বার 7। আমরা এর আগে 6টি ক্লাসে এই একক ব্যক্তির কর নির্ধারণ নিয়ে বিভিন্ন সমস্যার সমাধান তোমাদের করে দেখিয়েছি এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই চ্যাপ্টারটাকে আমরা আলোচনা করার চেষ্টা করেছি, যাতে তোমরা বিভিন্ন নিয়ম সম্পর্কে জানতে পারো। এর ধারাবাহিকতায় আজকে 7 নম্বর ক্লাসও আমরা হ্রাসকৃত করযোগ্য আয়ের কর নির্ধারণ নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি ভালো করে দেখো, তাহলে তোমরা এই কনসেপ্টটা সম্পর্কে ক্লিয়ার ধারণা পাবা এবং তোমাদের পরীক্ষায় যে কোনো ম্যাথ যদি আসে এখান থেকে তোমরা অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা যেই ম্যাথটি করবো আজকে সেই ম্যাথটি দেখে আসি। তোমরা স্ক্রিনে দেখেই ম্যাথটি হয়তো চিনে গেছো, তোমাদের অনেকেরই এই ম্যাথের সমস্যা, তো সেজন্য আমি এই ম্যাথটি সমাধান করার চেষ্টা করেছি। তো আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা। তোমাদের যদি ভালো লাগে তাহলে আমরা অবশ্যই পরের ক্লাসগুলো করতে উৎসাহিত বোধ করব। তো এখন আমরা যে ম্যাথটি সমাধান করব সেই ম্যাথটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এখন আমরা প্রথমে কোয়েশ্চেনটা পড়ে নিই। আমাদের কোয়েশ্চেনে কি বলা আছে? আমাদের কোয়েশ্চেনে বলা আছে 2024 সালের 30শে জুন তারিখে সমাপ্ত আয় বছরে জনাব মোহাম্মদ আশরাফুদ্দিনের আয়সমূহ নিম্নরূপ ছিল। জনাব আশরাফুদ্দিনের 24 সালের 30শে জুন তারিখে সমাপ্ত বছরের আয়গুলো নিচে দেওয়া আছে। এখানে চাকরি হতে আয় আছে 6 লক্ষ টাকা, ভাড়া হতে আয় আছে 3 লক্ষ টাকা, ব্যবসা হতে আয় আছে 2 লক্ষ টাকা, মৎস্য চাষ হতে আয় আছে 19 লক্ষ টাকা, হাঁস মুরগির খামার হতে আয় আছে 28 লক্ষ টাকা, ডেইরি ফার্মের আয় আছে 13 লক্ষ টাকা। এবং জনাব আশরাফুদ্দিনের আয় এবং কর দায় নির্ণয় করো। তোমাদের অনেকে বলতে পারো, স্যার এটা তো খুব সহজ, যে চাকরি হতে আয়, ভাড়া হতে আয়, ব্যবসা হতে আয়, আর মৎস্য চাষ, হাঁস মুরগির খামার, ডেইরি ফার্মের আয়, এগুলো হচ্ছে কৃষি আয়, তাহলে কৃষি খাতের আয়। এই 4টা খাত মিলে যোগ করে আমরা কর দায় নির্ণয় করে দেবো। খুব সহজ একটা কোশ্চেন, তাই না? কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে। সমস্যাটা হচ্ছে কি, এই যে মৎস্য চাষের আয়, হাঁস মুরগির খামার হতে আয়, ডেইরি ফার্মের আয়, এগুলো কিন্তু যে সাধারণ কৃষি আয় না, এগুলোকে বলা হয় হ্রাসকৃত হারে করযোগ্য আয়। অর্থাৎ এই আয়গুলোর উপর একটা নির্দিষ্ট কর হার রয়েছে, সেই কর হারটা প্রয়োগ করেই তোমাদের কি করদায়টা নির্ণয় করতে হবে। সেজন্য এটাতে একটু বেশি গুরুত্ব দিতে হবে। কারণ আবার অনেকে বলতে পারো, স্যার এই টাইপের আয়গুলো থাকলে কিভাবে করদায় করতে হয় সেটা তো আমরা প্রয়োগই করতে দেখলাম না বইয়ে, বিভিন্ন বইতে এই ম্যাথগুলো নাই এরকম। তো সেই জন্য তোমাদের মূলত আজকের ক্লাসে আমি এই ডিটেলস আলোচনা করব যে হ্রাসকৃত হারে করযোগ্য আয় যদি থাকে তখন তুমি কিভাবে কর দায়টা নির্ণয় করবা। তো এর আগে আমাদের প্রথমে তোমাদের আমি একটু দেখাই নেই, যেহেতু আমরা নিয়মিত আয়ের উপর কর দায় কিভাবে নির্ণয় করতে হয় সেই করের হারগুলো আমরা জানি। যেহেতু আমরা এখানে 24-25 কর বর্ষের অঙ্ক করব, সেহেতু আমরা নতুন যে আইন, সেই নতুন আইন অনুযায়ী কিন্তু আমরা করের হারটা নির্ধারণ করব, যেগুলো আমরা বিগত বেশ কয়েকটি ক্লাসে তোমাদের করে দেখিয়েছি। এখন আমরা প্রথমে আজকে দেখব হচ্ছে যে হ্রাসকৃত হারে করযোগ্য আয়ের হারটা কত, সেটা আমরা প্রথমে দেখি। সেখানে দেখি আমরা হাঁস মুরগির খামার এবং হাঁস মুরগি, চিংড়ি, মাছের হেসারি যদি থাকে, অর্থাৎ হাঁসের হেসারি, চিংড়ির হেসারি, মাছের হেসারি যদি থাকে এবং মৎস্য চাষ হতে আয়, অর্থাৎ মাছ চাষ হতে আয় যদি হয়, তাহলে হ্রাসকৃত হারে কর হারের পরিমাণ হচ্ছে প্রথম 10 লক্ষ টাকার উপর 0%, তারপরে 10 লক্ষ টাকার উপর 5%, তারপরে 10 লক্ষ টাকার উপর 10%, তারপরে অবশিষ্ট আয়ের উপর হচ্ছে 15%। এবং ডেইরি ফার্মের আয়, গবাদি পশুর খামার এবং দুগ্ধজাত দ্রব্যের খামারের যদি আয় থাকে, সে আয়ের উপর করের পরিমাণ হচ্ছে প্রথম 10 লাখ টাকার উপর 3%, পরের 20 লাখ টাকার উপর 10%, তারপরের 15 লাখ টাকার উপর তারপর অবশিষ্ট যা থাকবে তার উপর হচ্ছে 15%। এ হচ্ছে হ্রাসকৃত হারে করযোগ্য আয়, অর্থাৎ আমাদের যে হাঁস মুরগি এবং ডেইরি ফার্ম, তারপর মৎস্য চাষের আয়ের উপর হ্রাসকৃত হারে কর হার। এই হারগুলো প্রয়োগ করে কিন্তু আমাদের কর ধরতে হবে, ঠিক আছে? এখন আমরা এই কর হারটা বের করার আগে আমাদের অবশ্য মোট আয়টা নির্ণয় করতে হবে। তো চলো আমরা প্রথমে মোট আয়টা নির্ণয় করি। আমরা এখানে এক পাশে কোয়েশ্চেনটা রাখলাম, আরেক পাশে আমরা এই মোট আয়টা নির্ণয় করব। মোট আয়ের আমরা ছকটা কাটলাম। আমাদের ক্লাসগুলো আমরা শুধু সাধারণত রেকর্ডেড ক্লাস নেই, এই কারণে খুব অল্প সময়ে আমরা তোমাদেরকে কোয়েশ্চেন এবং সমাধান একসাথে একই ইন্টারফেসে রেখে আমরা সমাধান করার চেষ্টা করি, যাতে তোমরা মনোযোগ দিয়ে কোয়েশ্চেন এবং সমাধান একসাথে বুঝতে পারো। তো আমাদের ক্লাসের এই প্যাটার্নটা তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই জানাবা, ঠিক আছে? যদি এইভাবে না নিয়ে আমরা যদি কোয়েশ্চেন আলাদা এবং সলিউশন আলাদা দিয়ে যদি লাইভ ক্লাস নেই, সেটা তোমাদের কেমন লাগবে সেটাও একটু জানাবা। লাইভ ক্লাস নিতে গেলে যেটা হচ্ছে আমার কোয়েশ্চেন এবং অ্যান্সার
একই ইন্টারফেসে বা একই স্ক্রিনে রাখা যাবে না। আবার যদি আমরা রেকর্ডেড ক্লাস নেই তাহলে কিন্তু আমাদের দুইটা একসাথে রাখা যায়। তো আশা করি আমাদের ক্লাসগুলোর কোন প্যাটার্নটা তোমাদের ভালো লাগে সেটা আমাদেরকে জানাবা, তাহলে আমরা পরের ক্লাসগুলোতে ওইভাবে তোমাদের সাজানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যাই হোক, এবার আমরা এখানে দেখি যে আমরা চাকরি হতে আয়, ভাড়া হতে আয়, এগুলোর মোট আয়ে কীভাবে নির্ণয় করবো। আমরা এখানে লিখলাম চাকরি হতে আয় ভাড়া 32 থেকে 34, এটা তোমরা জানো। তাহলে এখানে মোট 6 লক্ষ টাকা চাকরি হতে আয়। এবার এখান থেকে আমাদের বাদ দিতে হবে কি, চাকরি হতে মোট আয়ের 1/3 2 লক্ষ টাকা, মানে 6 লাখ টাকা, 3/1 2 লাখ টাকা, অথবা বার্ষিক 4,50,000 টাকা সর্বোচ্চ সীমা। এই দুটার মধ্যে যেটা কম সেটা বাদ দিয়ে তারপর আমাদের চাকরি হতে নিট আয়টা নির্ণয় করতে হবে। তাহলে চাকরি হতে নিট আয় হচ্ছে আমাদের 4 লক্ষ টাকা। এটা নিয়ম অনুযায়ী করে ফেলছি আমরা। এবার ভাড়া হতে আয় হচ্ছে কত, 3 লক্ষ টাকা। আমরা ভাড়া হতে আয় 3 লক্ষ টাকা সরাসরি লিখে দিয়েছি, আর এখানে লিখে দিয়েছি নিট। অর্থাৎ আমরা ধরেছি যে এই ভাড়া হতে আয়ের যে মেরামত রক্ষণাবেক্ষণ বাদ দিতে হয় সেই বাদটা দিয়ে একেবারে নিট 3 লাখ টাকা আমরা পেয়েছি। যদি আমরা এটাকে নিট না ধরে মোট ভাড়া ধরতাম তাহলে এখানে এই 3 লাখ টাকা থেকে মেরামত রক্ষণাবেক্ষণ বাবদ 25% বাদ দিয়ে দেখাতাম। কারণ আমরা ধরে নিতাম এটা আবাসিক ভাড়াটিয়ার নিকট থেকে ভাড়া হতে আয় পাওয়া গেছে, সেক্ষেত্রে আমরা 25% বাদ দিয়ে দেখাতাম। যেহেতু আমরা নিট ধরে নিয়েছি সেজন্য আমরা সরাসরি দেখাই দিছি, কোনো ঝামেলা করলাম না। আর যদি মোট ধরতা তাহলে তোমাকে এখানে 25% বাদ দিয়ে 3 লাখ টাকার 25% বাদ দিয়ে বাকি টাকাটা দেখাতে হতো। তাহলে এখন অনেকের প্রশ্ন, স্যার উত্তর তো দুই রকম হবে, তাহলে উত্তর কোনো সমস্যা না, ঠিক আছে। তুমি যেটাই ধরবা না কেন সেটা দিয়ে তুমি যখন টিকা দিয়ে দিবা তোমার অঙ্কটা হয়ে যাবে। নিট ধরে করো, মোট ধরে করো, কোনো সমস্যা নাই। এখানে কোনো উত্তর বলতে কোনো কিছু নাই, ঠিক আছে। এখানে নিয়মটা হচ্ছে আসল। তো নিয়ম অনুযায়ী তোমার কোয়েশ্চেন সামনে আছে, তুমি তোমার এজাম্পশন অনুযায়ী, তোমার ধারণা অনুযায়ী তুমি অঙ্ক সমাধান করেছো, ঠিক আছে। এখানে নিট ধরে করলেও হবে, মোট ধরে করলেও হবে, এটা নিয়ে কনফিউজড হওয়ার কোনো কারণ নেই, এটা ক্লিয়ার মনে রাখবা। 2 নম্বরের পরে 3 নম্বরে আমরা দেখব কৃষি খাতে আয়। কৃষি খাতে আয়ের হচ্ছে 40 থেকে 44 দ্বারা। এর মধ্যে আমরা মাছ চাষের আয় 19 লক্ষ টাকা, হাঁস মুরগির খামার হতে আয় 28 লক্ষ টাকা এবং ডেইরি ফার্মের আয় 13 লক্ষ টাকা, টোটাল 60 লক্ষ টাকা আমরা এখানে বসাই দিব। তোমাদের অনেক বইতে এখানে আবার অকরদার্য দেখাইছে, এটা কখনোই দেখানো যাবে না। অকরদার্যটা তোমরা কখনোই দেখাবা না, যে মাছ চাষের আয়, হাঁস মুরগির খামার হতে আয়, ডেইরি ফার্মের আয়ের যে আমরা দেখছিলাম 0%, এই 0%কে ওনারা এখানে অকরদার্য করে দিয়েছে, অর্থাৎ 10 লাখ টাকা পর্যন্ত। এটা কখনোই করবে না, কারণ মোট আয়ের মধ্যে তোমাকে পূর্ণ প্রকাশ করতে হবে। এখানে মোট আয়টা যা আছে সেটাই প্রকাশ করতে হবে, কারণ এখানে বলা হয়েছে কর হার 0%। ট্যাক্সের লতে কিন্তু অকরদার্য বলে নাই, বলছে কর হার 0%। তাহলে এটা কর নির্ণয়ের সময় কাজে লাগবে, এটা কিন্তু এখানে আয়ের মধ্যে অকরদার্য করা যাবে না। যদি অকরদার্য বলা থাকতো এখানে তাহলে এটা অকরদার্যতে দেখানো যেত, ঠিক আছে। অনেক বইতে ভুলটা করছে, তো তোমরা এটা ফলো করার দরকার নাই, আমরা যেভাবে করেছি সেভাবেই তোমরা ফলো করো। তো এবার আর এখানে আছে আমাদের ব্যবসা হতে আয়, এটা আমাদের রয়ে গেছে ব্যবসা হতে আয়। ব্যবসা ও পেশাগত আয় এখানে 45 থেকে 46 56 দ্বারা, এটা 2 লক্ষ টাকা আমরা বসাই দিলাম। এরপর আমরা যদি এখানে যোগ করে দিই, টোটাল আমাদের মোট আয় আসছে 69 লক্ষ টাকা। এই মোট আয়ের উপর কিন্তু আমরা এখন কর ধরবো। এখানে একটা জিনিস মনে রাখবা, যে হ্রাসকৃত হারে কৃষি আয় যেটা আছে, এই যে হ্রাসকৃত হারে কৃষি আয় 3টা আমাদের টোটাল, এই 3টা মিলে মোট কত, 60 লক্ষ টাকা। তাহলে এই 60 লক্ষ টাকা আর আমাদের মোট আয় হচ্ছে 69 লক্ষ টাকা। তাহলে 69 লক্ষ টাকা থেকে যদি আমরা 60 লক্ষ টাকা বাদ দিই তাহলে আমাদের নিয়মিত আয় আছে মাত্র 9 লক্ষ টাকা। তাহলে আমাদের নিয়মিত আয়ের উপর আলাদা ট্যাক্স এবং হ্রাসকৃত হারে কৃষি আয়ের উপর আলাদা ট্যাক্স ধরতে হবে। সেটা কিভাবে ধরবো আমরা একটু দেখে আসি, চলো। তোমাদের একটা কথা বলি, আমাদের সাথে যদি তোমরা ট্যাক্সের ফুল কোর্সটা সম্পন্ন করতে চাও, তোমাদের জন্য বিশেষ সুবিধায় আমরা 750 টাকায় তোমাদের ট্যাক্সের ফুল কোর্সটার রেকর্ডেড ক্লাস আমরা তোমাদের দিয়ে দিব, প্লাস তোমাদের এক্সাম পর্যন্ত আমরা তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেবো ইনশাআল্লাহ। তো তোমরা যদি আমাদের ক্লাসটি এনরোল করতে চাও, স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে খুব সহজেই এনরোল করতে পারবা, ঠিক আছে। চলো আমরা এবার তাহলে এই যে করদায়টা দেখাই, নিয়মিত আয় কত বললাম, তাহলে 9 লক্ষ টাকা, আর হ্রাসকৃত করযোগ্য আয় হচ্ছে কত, 60 লক্ষ টাকা। এটার উপর কিভাবে আমরা ট্যাক্স ধরবো সেটা আমরা দেখে আসি, চলো। এখানে করদায় নির্ণয়ের জন্য প্রথমে আমরা একটা বক্স কাটলাম, এখানে নিয়মিত উৎস আয়টা আমরা দেখালাম, দেখো 69 লক্ষ টাকা থেকে 60 লক্ষ টাকা বাদ দিয়ে 9 লক্ষ টাকার উপর আমরা মোট আয়ের উপর আমরা ট্যাক্স ধরবো। এখানে 9 লক্ষ টাকা হবে, একটা শূন্য বেশি চলে আসছে, এটা কেটে দিবে তোমরা, শূন্য। 9 লক্ষ টাকার উপর আমরা ট্যাক্সটা ধরবো। এখন 9 লক্ষ টাকার উপর ট্যাক্স ধরবো আমরা কোন নিয়মে, আমাদের নতুন 24-25-এর যে নিয়ম সেটা হচ্ছে প্রথম 3.5 লক্ষ টাকার উপর, যেহেতু পুরুষ করদাতা, 3.5 লাখ টাকার উপর 0%,
তারপর 1 লাখ টাকার উপর 5%, তারপর 4 লাখ টাকার উপর 10%, তারপর 5 লাখ টাকার উপর 15%, তারপর 5 লাখের উপর আবার 20%, অবশিষ্ট মোট আয়ের উপর হচ্ছে 25%। এই নিয়মে আমরা এখানে ট্যাক্সটা ধরার ট্রাই করব। তো প্রথম আমরা 9 লাখ টাকার উপর যখন ট্যাক্স ধরবো, প্রথম 3.5 লাখ টাকার উপর 0% ধরলাম। তাহলে 9 লাখ টাকা থেকে 3.5 লাখ টাকা চলে গেল। ঠিক আছে, আর কত আছে? আরো 5,50,000 টাকা আছে। এই 5,50,000 টাকার মধ্যে প্রথম 1 লাখ টাকার উপর ধরতে হবে 5%। তাহলে 1 লাখ টাকার উপর যদি 5% ধরি তাহলে থাকে কত? 5,000 টাকা। তাহলে এবার 3.5 লাখের এবং 1 লাখ কত চলে গেল? আর চলে গেল আমাদের 4.5 লাখ টাকা। তো 9 লাখের মধ্যে 4.5 লাখ গেলে আরো 4.5 লাখ থাকে। কিন্তু আমার পরের স্লটটা হচ্ছে কত? পরের স্ল্যাবটা হচ্ছে এখানে 4 লাখ টাকা। তাহলে এই 4 লাখ টাকার উপর আমাদের 10% ট্যাক্স ধরতে হবে। তাহলে এবার 4.5 লাখ আর 4 লাখ 8.5 লাখ চলে গেল, আর থাকে কত? 50,000। এই 50,000 আমরা পরের স্ল্যাবে চলে যাব। পরের স্ল্যাবটা হচ্ছে কত? 15%। তাহলে এখানে পরের স্ল্যাব তো 5 লাখ টাকা পর্যন্ত লিমিট, কিন্তু আমার তো টাকা আছে মাত্র আর 50,000। কেমনে? আমার তো এখানে 3.5 লাখ, 1 লাখ এবং 4 লাখ টাকা, টোটাল 8.5 লাখ টাকা চলে গেছে, আর 50,000 টাকা আছে। সেই 50,000 টাকার উপর আমরা 15% ট্যাক্স ধরবো। তাহলে 50,000 টাকার উপর 15% ট্যাক্স ধরলে নিয়মিত হারে আমাদের কর দায় আসে 52,500 টাকা। এখন আমরা যে 60 লাখ টাকা যে কর দায় ছিল আমাদের, যে হ্রাসকৃত হারে কর, এটার উপর তো ট্যাক্স ধরলাম না। এখন আমরা সেই আয়ের উপর আমরা ট্যাক্স ধরবো। হ্রাসকৃত হারে আরোপণযোগ্য যে আয়ের উপর কর হারটা আমরা এখানে নির্ণয় করব। তাহলে এবার আমরা যদি কর নির্ণয় করি, প্রথমে মৎস্য চাষের আয় 19 লাখের উপর কর দায় নির্ণয় করি। আমরা একটু দেখে আসি এই 19 লাখ কোথায় পেয়েছি। এই যে মনে আছে আমরা মোটা এর মধ্যে দেখাইছিলাম মৎস্য চাষের উপর 19 লাখ টাকা, এই 19 লাখ, 28 লাখ, 13 লাখ এগুলোর উপর আমরা ট্যাক্স ধরবো। এখন আমরা এই 19 লাখের উপর ট্যাক্স ধরবো। এখন 19 লাখের উপর ট্যাক্স ধরতে মৎস্য চাষের যে আয়, সেটার উপর ট্যাক্সের হারটা আমরা একটু দেখি। মৎস্য চাষের আয় হচ্ছে প্রথম 10 লাখ টাকা শূন্য, তারপর 10 লাখ টাকা হচ্ছে 5%, তারপর 10 লাখ টাকার উপর 10, অবশিষ্ট আয়ের উপর 15%। তাহলে আমাদের এই যে 19 লাখ টাকার মধ্যে প্রথম 10 লাখ টাকা হবে 0%। তাহলে 19 লাখ টাকার মধ্যে আমরা প্রথম 10 লাখ টাকা দিব কত? 0%। তাহলে 0% দিলে কত আসে? 0 টাকা। তাহলে 19 লাখের মধ্যে 10 লাখ চলে গেল, আর আছে কত? আর 9 লাখ। এই 9 লাখ তো আমাদের পরের স্লটেই শেষ, কারণ পরের স্লটের লিমিট হচ্ছে 10 লাখ, কিন্তু আমাদের আয় আছে 9 লাখ। তাহলে এই 9 লাখ টাকার উপর আমরা 5% 45,000 টাকা ট্যাক্স ধরবো। তাহলে টোটাল 45,000 টাকা ট্যাক্স আসবে মাছ চাষের উপর। এরপর আমরা দেখে আসি আমাদের যে হাঁস মুরগি খামারের আয়ের উপর 28 লাখ টাকা ছিল, একটু আগে তোমাদের দেখাইছি, সেজন্য আমি আবার ব্যাকে যাচ্ছি না। 28 লাখ টাকার উপর আমরা ট্যাক্স ধরবো। 28 লাখ টাকার উপর যেহেতু হাঁস মুরগির খামার, তাহলে হাঁস মুরগির খামারও সেম নিয়মে ট্যাক্সটা ধরতে হবে। তাহলে 28 লাখ টাকার মধ্যে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথম 10 লাখ টাকার উপর 0%। তাহলে 28 লাখের মধ্যে প্রথম 10 লাখ টাকার উপর 0, আর থাকে 18 লাখ। 18 লাখ মধ্যে তার মানে এই যে পরের স্লটে আছে কত? 10 লাখ। এই 10 লাখের চেয়েও বেশি না, তার মানে এখানে 10 লাখের উপর আমরা আবার 5% ধরবো। তাহলে 10 কত চলে গেল? 20। 28 লাখের মধ্যে যেহেতু 20 চলে গেছে, আরো আছে কত? 8। এই 8 লাখ টাকার উপর পরের স্লটে 10% উপর ট্যাক্স ধরবো আমরা। এই যে 8 লাখের উপর 10% পরের স্লটে, তাহলে কত গেল? 0। এই যে প্রথম 10 লাখের উপর 0, তারপর 10 লাখের উপর 5, তারপরে লিমিট হচ্ছে 10, কিন্তু আমার কাছে আর 10 লাখ টাকা নাই, আমার কাছে আছে আর 8 লাখ টাকা 28 লাখের মধ্যে। তাহলে এই 8 লাখ টাকার উপর 10% ট্যাক্স ধরলে টোটাল ট্যাক্স আসে আমাদের হাঁস মুরগি খামারের উপর 1,30,000 টাকা। এরপর ডেইরি ফার্মের যে 13 লাখ টাকা, সেটার উপর আমরা ট্যাক্স ধরবো। ডেইরি ফার্মের 13 লাখ টাকার উপর আমরা ডেইরি ফার্মের যে আয়, সেই নিয়ম অনুযায়ী প্রথম 10 লাখ টাকার উপর 3%। তাহলে 13 লাখের মধ্যে প্রথম 10 লাখ টাকার উপর 3% আছে 30,000 টাকা। তারপর 13 লাখ থেকে 10 লাখ চলে গেলে আর আছে 3 লাখ, কিন্তু পরের স্লটে আছে আমাদের লিমিট কত? 20 লাখ। তাহলে পার কি 30,000-এর উপর, 3 লাখের উপর, 13 লাখের মধ্যে বাকি 3 লাখের উপর 10% নেক্সট স্লটের ট্যাক্সটা আমরা এখানে ধরবো। 10% 30,000 টাকা, টোটাল 60,000 টাকা। এবার যদি আমরা এখানে যোগ করে দিই, তাহলে আমাদের নেট কর দায়টা চলে আসবে 2,87,500 টাকা। তো আশা করি তোমরা এখানে বুঝতে পারছো। আর আমাদের এই মেতে বিনিয়োগ ভাতার তেমন কিছু বলা নাই বলে আমরা বিনিয়োগ ভাতাটা এখানে আর করলাম না। আর পরের করটা আমরা নিচের দিকে আর আমরা টেনে নিলাম না, ঠিক আছে, যেহেতু এখানে বিনিয়োগ ভাতার ব্যাপারে কিছু বলা নাই। তো আশা করি এটুকু তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং ক্লাসটি দেখার জন্য।